প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতির আরো একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা পড়ছিলাম চাহিদার স্থিতিস্থাপকতার প্রকারভেদ। পূর্ববর্তী ক্লাসে আমি এই যে 3 ধরনের প্রকারভেদ রয়েছে, চাহিদার স্থিতিস্থাপকতা প্রধানত এই 3 প্রকার: একটা দাম স্থিতিস্থাপকতা, একটা আয় স্থিতিস্থাপকতা, একটা আড়াআড়ি স্থিতিস্থাপকতা। পূর্ববর্তী ক্লাসে আমি চাহিদার দাম স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করেছি এবং দাম স্থিতিস্থাপকতা সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করে দেখিয়েছি। আজকে আমরা পড়ব চাহিদার আয় স্থিতিস্থাপকতা বা ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তাহলে শুরু করা যাক। চাহিদা অপেক্ষকে চাহিদা যতগুলো বিষয়ের উপর নির্ভরশীল তার সবগুলোর সাথে আমি বলেছিলাম যে একটি করে স্থিতিস্থাপকতার ধারণা ব্যাখ্যা করা সম্ভব। আমরা আজকে আয় স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। আয় স্থিতিস্থাপকতা। সুতরাং আজকে চাহিদার যে নির্ধারকটি আমাদের সামনে আসবে সেটি হচ্ছে ক্রেতার আয়। ক্রেতার আয়ের উপর চাহিদার পরিমাণের সাড়া দেওয়ার মাত্রা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো খুব সহজে আমরা বলতে পারি যে আয়ের উপর যেহেতু চাহিদা নির্ভরশীল, তোমরা বিষয়টি খেয়াল করো, আয় পরিবর্তনের সাথে চাহিদার পরিমাণও পরিবর্তিত হবে। যেহেতু আয়ের উপর চাহিদার পরিমাণ বা চাহিদা নির্ভরশীল, সুতরাং আমরা বলতে পারি ক্রেতার আয়ের পরিবর্তনের সাথে চাহিদা যে মাত্রায় সাড়া দেয় ওই মাত্রাকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে। এটা গেল একটা সুন্দর সংজ্ঞা। আরো একটু খোলাসা করে যদি আমরা বলি, আমরা বলতে পারি যে ক্রেতার আয়ের আপেক্ষিক পরিবর্তনের ফলে দ্রব্যের চাহিদার পরিমাণের আপেক্ষিক যে পরিবর্তন ঘটে, এ দুই পরিবর্তনের অনুপাতকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে। এই সংজ্ঞাটিও সুন্দর, কিন্তু যে দুটি সংজ্ঞা আমি বললাম এই দুটি সংজ্ঞা থেকে আয় স্থিতিস্থাপকতা সম্পর্কে আমার অভিজ্ঞতায় দেখেছি শিক্ষার্থীদের ধারণা পরিষ্কার হয় না। এজন্য আমি সবসময় আরো একটু সহজবোধ্য ভাষায় স্থিতিস্থাপকতার সংজ্ঞা দিতে উৎসাহী। আমরা লিখব কি, যে ক্রেতার আয়ের শতাংশিক পরিবর্তনের ফলে দ্রব্যের চাহিদার পরিমাণের শতাংশিক যে পরিবর্তন ঘটে একটা সেমিকোলন দিয়ে নেই, এ দুই পরিবর্তনের অনুপাতকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে।
অর্থাৎ আমরা এখন অনুপাতটি লিখে ফেলি। আয় স্থিতিস্থাপকতা কি? আয় স্থিতিস্থাপকতা আয়কে ওয়াই দিয়ে চিহ্নিত করা হয়, সুতরাং তার স্থিতিস্থাপকতা হচ্ছে ই ওয়াই ইকুয়াল কি হবে? আয়টা যেহেতু চাহিদা অপেক্ষকে স্বাধীন চলক, তার পরিবর্তনটা বসবে নিচে, অর্থাৎ ক্রেতার আয়ের শতাংশিক পরিবর্তন আর উপরে হবে দ্রব্যের চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন। এই দুই পরিবর্তনের অনুপাত হচ্ছে আয় স্থিতিস্থাপকতা বা ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এখন আমরা যদি আয়কে ধরি ওয়াই, তাহলে আয়ের পরিবর্তনকে আমরা ধরব কি? চেঞ্জিং ওয়াই। চাহিদার পরিমাণকে যদি ধরি কিউ, তাহলে চাহিদার পরিমাণের পরিবর্তনকে আমরা ধরব চেঞ্জিং কিউ। এই প্রতীকগুলোর সাহায্যে আমরা এখন এই অনুপাতকে গাণিতিক উপায়ে প্রকাশ করব। তাহলে কি হবে? এটা মনে রাখো তোমরা এই অংশটুকু, যে ই ওয়াই ইকুয়াল দ্রব্যের চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন বাই ক্রেতার আয়ের শতাংশিক পরিবর্তন, এই দুইটার অনুপাত। আমরা এখন কি লিখব? বা ই ওয়াই ইকুয়াল আয়ের পরিবর্তন চেঞ্জিং ওয়াই কে মূল আয় বা প্রাথমিক আয় দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা আয়ের শতকরা পরিবর্তন পাই। একইভাবে চাহিদার পরিমাণের পরিবর্তনকে মূল বা প্রাথমিক চাহিদার পরিমাণ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন পাই। এখন এই যে 100 লেখার আসলে কোনো মানে নেই, উপরে নিচে ভাগ গিয়ে 1 হয়ে যাবে, মানে কাটাকাটি চলে যাবে। থাকবে কি? যে সমান চেঞ্জিং কিউ বাই কিউ ইনটু দিয়ে আমরা এই অংশটাকে উপরে উঠিয়ে নেব। উপরে উঠালে কি হবে? এটা নিচের অংশ, যেহেতু উপরে উঠলে পাল্টে যাবে, হরটা যাবে লবের অংশে আর লব যাবে হরের অংশে, অর্থাৎ ওয়াই বাই চেঞ্জিং ওয়াই হয়ে যাবে। অতএব আমরা লিখতে পারি ই ওয়াই সমান, দুইটা চেঞ্জিংকে একত্রিত করে ফেললাম, চেঞ্জিং কিউ বাই চেঞ্জিং ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। এই হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্র, গাণিতিক সূত্র। এখন এই গাণিতিক সূত্রে আমরা কোন প্রতীক দিয়ে কি নির্দেশ করেছি এখানে বলতে হবে। বলে দেই যে যেখানে ওয়াইটা হচ্ছে প্রাথমিক আয়, চেঞ্জিং ওয়াই হচ্ছে আয়ের পরিবর্তন, কিউ হচ্ছে প্রাথমিক চাহিদার পরিমাণ,
এবং চেঞ্জিং কিউ হচ্ছে চাহিদার পরিমাণের পরিবর্তন। চেঞ্জিং কিউটা হচ্ছে চাহিদার পরিমাণের পরিবর্তন। এই হলো আমাদের আয় স্থিতিস্থাপকতা। এখন আয় স্থিতিস্থাপকতা সম্পর্কিত গাণিতিক সমস্যা আমরা এই সূত্রের সাহায্যে প্রমাণ করব বা নির্ণয় করব। আমরা দুই একটি উদাহরণ দেখে নিই। আমরা লিখলাম কি, আয় স্থিতিস্থাপকতা নির্ণয়। আয় স্থিতিস্থাপকতা নির্ণয়। ধরো তোমাকে একটি দিল, যে বলল কোনো ব্যক্তির এখানে আয় মানে ওয়াই, আর এখানে চাহিদার পরিমাণ কিউ। আয় যখন ধরো 4000 বা 2000 টাকা দিয়ে শুরু করি, 2000 টাকা, তখন চাহিদার পরিমাণ হচ্ছে 100 একক। আয় বেড়ে যদি 4000 টাকা হয়, আয় বাড়লে চাহিদার পরিমাণ বাড়বে। আমরা মনে করলাম এটা 200 একক হলো। তোমাকে এইভাবে না দিয়ে বলতে পারে কোনো ব্যক্তির আয় যখন 2000 টাকা তখন তার চাহিদার পরিমাণ 100 একক। আয় বৃদ্ধি পেয়ে 4000 টাকা হওয়ার প্রেক্ষিতে তার চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 200 একক হলে চাহিদার আয় স্থিতিস্থাপকতা নির্ণয় করো। তা আমি ওইভাবে গেলাম না, সংক্ষেপে লিখলাম যে একটা সূচির মাধ্যমে আমরা আয় স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারি। তো এখানে কি তোমাকে প্রথমে লিখতে হবে যে আমরা জানি এই সূচি থেকে আয় স্থিতিস্থাপকতা নির্ণয় করো। তোমাকে লিখতে হবে কি, যে আমরা জানি, কি জানি, আয় স্থিতিস্থাপকতা ই ওয়াই ইকুয়াল চেঞ্জিং কিউ বাই চেঞ্জিং ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। তখন তোমাকে এই ডান পাশে লিখতে হবে ওয়াই সমান কি। ওয়াইটা হচ্ছে প্রাথমিক আয়, যেখানে বলে আগে যেমন লিখে এসছি। চেঞ্জিং ওয়াইটা আয়ের পরিবর্তন, কিউটা প্রাথমিক চাহিদার পরিমাণ এবং চেঞ্জিং কিউটা চাহিদার পরিমাণের পরিবর্তন লিখতে হবে। আমার এখানে জায়গা নেই, আমি পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। আবার শুরু থেকে আমি লিখব কি, তোমরা খেয়াল করো। উত্তরটা হবে আমরা জানি আয় স্থিতিস্থাপকতা ই ওয়াই ইকুয়াল চেঞ্জিং কিউ বাই চেঞ্জিং ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। এই যে এখানে তোমাদের লিখতে হবে, যেখানে যে ওয়াই হচ্ছে প্রাথমিক আয়,
প্রাথমিক আয় আমি সংক্ষেপে লিখে ফেললাম। চেঞ্জিং ওয়াই হচ্ছে আয়ের পরিবর্তন, কিউ হচ্ছে প্রাথমিক চাহিদার পরিমাণ। আমি সংক্ষেপে লিখলাম, আমার এখানে স্থান সংকুলান হচ্ছে না, তোমরা এইভাবে লিখবে না। এবং চেঞ্জিং কিউ সমান হচ্ছে চাহিদার পরিমাণের পরিবর্তন। তাহলে এখানে আমরা এখন মান বসাবো, ইউআই সমান বের হবে। মানটা কিভাবে বসাবো? বা ই ওয়াই ইকুয়াল কি হবে তোমরা খেয়াল করো। আমরা এই আয়টাকে যদি ধরি প্রাথমিক আয়, তাহলে তার প্রাতিসাঙ্গিক চাহিদার পরিমাণকে ধরতে হবে প্রাথমিক চাহিদার পরিমাণ। তাহলে 2000কে প্রাথমিক আয় ধরলে এই 4000টা হবে পরিবর্তিত আয়, এবং তার প্রেক্ষিতে 200 একক চাহিদার পরিমাণ হবে পরিবর্তিত চাহিদার পরিমাণ। তো আয়ের পরিবর্তনটা কি হবে? পরিবর্তিত চাহিদার পরিমাণ আয় থেকে প্রাথমিক আয়ের পরিমাণকে বিয়োগ করতে হবে। তো পরিবর্তিত আয় হচ্ছে 4000 আর প্রাথমিক আয় হচ্ছে 2000, সুতরাং আয়ের পরিবর্তনটা নির্ণয় হবে 4000 বিয়োগ 2000। তোমরা খেয়াল করো, আমি এখানে লিখি যে চেঞ্জিং ওয়াইটা হচ্ছে 4000 বিয়োগ 2000, এই হচ্ছে আয়ের পরিবর্তন। একইভাবে উপরে চেঞ্জিং ওয়াই চাহিদার পরিমাণের পরিবর্তনটা কি হবে? পরিবর্তিত চাহিদার পরিমাণ যদি 200 একক হয়, তাহলে তার থেকে প্রাথমিক চাহিদার পরিমাণ 100 একক বিয়োগ যাবে। তাহলে কি হবে? 200 বিয়োগ 100, 200 মাইনাস 100 ইন্টু প্রাথমিক আয় কত ছিল আমাদের? 2000, আর প্রাথমিক চাহিদার পরিমাণ হচ্ছে 100। এখন ক্যালকুলেশন করলে আমাদের আয় স্থিতিস্থাপকতা নির্ণয় হবে। সমান কি হবে? এখানে উপরে থাকবে 100, নিচে কি হবে? 4000 থেকে 2000 গেলে থাকবে 2000 ইন্টু, তোমরা খেয়াল করো 100 দিয়ে যদি আমরা 2000কে ভাগ করে ফেলি, তাহলে কত হবে? এই যে দুইটা শূন্য কাটা যাবে, থাকবে কি? অনলি 20। তাহলে এই 20 দিয়েও আমরা ভাগ করতে পারি। কি ভাগ করতে পারি? এই 20 দিয়ে যদি 100কে ভাগ করি, তাহলে উপরে হয়ে যাবে 2000 সমান কত? উপরে 2000, নিচে থাকবে 2000, সমান কত হলো? আয় স্থিতিস্থাপকতার মান হলো 1। অতএব ই ওয়াই অর্থাৎ আয় স্থিতিস্থাপকতা সমান হচ্ছে 1। এই 1টা দেখো ধনাত্মক, গ্রেটার দেন 0, অর্থাৎ এখানে আয়ের এক একক বৃদ্ধির ফলে চাহিদার পরিমাণ কি হবে? 1 একক বৃদ্ধি পাবে। মানে আয় যে পরিমাণে বৃদ্ধি পায়, 1 গুণ বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণও 1 গুণ বৃদ্ধি পায়, এটা তা নির্দেশ করে। এখন আয় স্থিতিস্থাপকতার মান যদি ধনাত্মক হয়, আমি তোমাদের একটা আয় স্থিতিস্থাপকতার মান যদি ধনাত্মক হয়, গ্রেটার দেন 0 হয়, 0 হলে দ্রব্যটির প্রকৃতি আমরা নির্ণয় করতে পারি। দ্রব্যটি স্বাভাবিক দ্রব্য কিংবা ভেবলেন দ্রব্য। এটা মনে রাখতে হবে। আর দ্রব্যটি যদি নিকৃষ্ট হয়,
কিংবা আমরা কি বলবো, আরেক ধরনের দ্রব্য আছে গিফেন দ্রব্য হয়, তাহলে গিফেন দ্রব্য বা নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান বের হয় ঋণাত্মক, অর্থাৎ লেস দেন 0 মাইনাস মান বের হয়। সুতরাং স্থিতিস্থাপকতা ঋণাত্মক হলে দ্রব্যটি হবে নিকৃষ্ট কিংবা গিফেন দ্রব্য। এই জ্ঞানটুকু আমাদের মনে রাখতে হবে। তাহলে স্থিতিস্থাপকতার মানের উপর নির্ভর করে আমরা দ্রব্যটির প্রকৃতি সম্পর্কে কি করতে পারি, মন্তব্য করতে পারি। কিভাবে? আমাদের আলোচ্য উদাহরণে, এই উদাহরণে কি হয়েছে, স্থিতিস্থাপকতার মান 1 মানে +1, এটা গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 মানে প্লাস, লেস দেন 0 মানে মাইনাস। এইটুকু তোমরা মনে রেখো। যেহেতু স্থিতিস্থাপকতার মান ধনাত্মক, তোমরা লিখতে পারো যে যেহেতু স্থিতিস্থাপকতার মান ধনাত্মক, সুতরাং দ্রব্যটি হয় স্বাভাবিক দ্রব্য, না হয় ভেবলেন দ্রব্য। তোমাদের যদি প্রশ্ন করে স্থিতিস্থাপকতা নির্ণয় করে দ্রব্যটির প্রকৃতির উপর মন্তব্য করো, তাহলে এইভাবে মন্তব্য করতে হবে। কিভাবে? আমি লিখে ফেলি যে যেহেতু EY মানে স্থিতিস্থাপকতার মান ধনাত্মক, অর্থাৎ EY ইজ গ্রেটার দেন 0, তাই আলোচ্য দ্রব্যটি স্বাভাবিক দ্রব্য কিংবা ভেবলেন দ্রব্য। স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে কি হয়, আয় বাড়লে তার চাহিদার পরিমাণ বাড়ে, আয় কমলে চাহিদার পরিমাণ কমে, কিন্তু নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে চাহিদার পরিমাণ বাড়ে না। এই হচ্ছে বিষয় স্থিতিস্থাপকতা সম্পর্কিত সংজ্ঞা, সূত্র প্রতিষ্ঠা এবং স্থিতিস্থাপকতা নির্ণয়। স্থিতিস্থাপকতা নির্ণয়ের মাধ্যমে স্থিতিস্থাপকতার মানের উপর ভিত্তি করে দ্রব্যটির প্রকৃতির উপর মন্তব্য করা বা প্রকৃতি চিহ্নিত করা। আজকের ক্লাসে এই পর্যন্তই। আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে এই যে লোগো দেখতে পাচ্ছ, ভার্চুয়াল ক্লাসরুম ফর ইকোনমিক্স, এই চ্যানেলটি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো। ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করো এবং তোমাদের সহপাঠী বন্ধুবান্ধবদের কাছে পৌঁছে দাও। আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট দিয়ে আমাকে সহযোগিতা করো এবং তোমাদের অনুভূতি অনায়াসে ব্যক্ত করো বা তোমাদের প্রয়োজনের কথা, দাবির কথা আমাকে জানাতে পারো। তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।